ওকে, তা আমাদের একটি মনে হয় বাকি ছিল না, ডিমাল্টিপ্লেক্সার, তাই তো? বাদ বাকি তো সবগুলো হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে আমরা ডিমাল্টিপ্লেক্সারটা শুরু করছি। দেখো, আচ্ছা, দেখো এখানে একটা হেডিং করে লিখে নাও খাতায় যে সরি, ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার অর ডিমাক্স, দুটো একই জিনিস। ডিমাল্টিপ্লেক্সার ডিমাস একই জিনিস। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে জাস্ট অপোজিট অফ মার্কস। মার্কস আর মাল্টিপ্লেক্সারের জাস্ট অপোজিট। আমরা মাল্টিপ্লেক্সারে কি করেছি, অনেকগুলো ইনপুট ছিল, একটি মাত্র আউটপুট ছিল। শো মার্ক, ওকে। মাল্টিপ্লেক্সার কি ছিল, মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ইনপুট ছিল, একটি মাত্র আউটপুট ছিল। আর ইনপুটগুলোকে কন্ট্রোল করার জন্য আমার কে ছিল, সিলেকশন লাইন। আর এখানে কিন্তু ইনপুটের ডিমাল্টিপ্লেক্সার ইনপুট হবে না, এখানে আউটপুটের থিঙ্কিং নেবে। আমরা এখানে ডিমাল্টিপ্লেক্সার কি হবে, একটি মাত্র ইনপুট আসবে আর অনেকগুলো আউটপুট হবে। ওয়ান ইনপুট বাট মেনি আউটপুটস। আর এই আউটপুটগুলোকে কন্ট্রোল করবে হচ্ছে সিলেকশন লাইন অর কন্ট্রোল সিগন্যাল, বোথ আর সেম থিং। আর ডিমাল্টিপ্লেক্সার কে আমরা বলি হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটর। এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে। ডি মাল্টিপ্লেক্সারকে আমরা বলি হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটর। মাল্টিপ্লেক্সারকে বলি ডেটা সিলেক্টর। এমসিকিউ টাইপ কোশ্চেন আনার সময় থাকে যে ডেটা সিলেক্টর কোনগুলি, মানে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেটা সিলেক্টর, চারটি অপশন দিয়ে দিল। তো সেখানে তোমাকে বলতে হবে। কোশ্চেনটা এভাবে দেয় এমসিকিউ এ, আমি প্রথমে ইংলিশ লিখে পরে বাংলা লিখছি। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং combinational logic circuit called as data selector। অপশন দিচ্ছে ধরো মার্কস, ডিমার্কস, এনকোডার, দেন ডিকোডার। তো এখানে আমার বলতে হবে কোনটা, মাল্টিপ্লেক্সার। সেম কোশ্চেন লিখে রাখবে যে হুইচ অফ দ্য ফলোইং লজিক সার্কিট ইজ কল্ড অ্যাজ ডেটা ডিস্ট্রিবিউটর। বাংলা কি লিখবে, যে নিম্নলিখিত কোন কম্বিনেশন লজিক সার্কিট ডেটা সিলেক্টরের কাজ করে। নিম্নলিখিত কোন কম্বিনেশনাল লজিক সার্কিট ডেটা সিলেক্টরের কাজ করে। অ্যান্সারটা হবে
মাল্টিপ্লেক্সার অথবা মাক্স। আর আরেকটা বাংলায় বলছি যে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন লজিক সার্কিট কল অ্যাস ডেটা ডিস্ট্রিবিউটার। যদি যেটা ডিস্ট্রিবিউটার বলে তাহলে বলবে ডি মাল্টিপ্লেক্সার আর ডিমাক্স। বাংলা কি লিখবে যে নিম্নলিখিত কোন কম্বিনেশন লজিক সার্কিট ডেটা ডিস্ট্রিবিউটারের কাজ করে, ডেটা ডিস্ট্রিবিউটারের কাজ করে। একই ব্যাপার তাই আমরা লিখতে হবে ডি মাল্টিপ্লেক্সার। এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই পরীক্ষায়, প্রত্যেকটা আমি এমসিকিউ টাইপ কোশ্চেনের মধ্যেই বলছি। এবার ডিমার্কসের থেকে আমরা কি কি শিখবো বা কি কি করবো আর কি ডিমার্কসের জন্য, এটা আমি ইরেজ করে পরের পেজে যাচ্ছি। হ্যাঁ, লাস্টের কোশ্চেনটা তো দেখো, নিম্নলিখিত কোন কম্বিনেশনাল লজিক সার্কিট ডেটা ডিস্ট্রিবিউটারের কাজ করে। ডেটা ডিস্ট্রিবিউটারের কাজ করে। অ্যান্সারটা এখন ধরো চারটে অপশন আছে, মার্কস, ডিমার্কস, এনকোডার, ডিকোডার। অ্যান্সারটা হবে হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার বললে হবে ডি মাল্টিপ্লেক্সার মানে ডিমার্কস। কিছু কিছু ক্ষেত্রে ডিমার্কসও লেখা থাকে, কোথাও ডি মাল্টিপ্লেক্স লেখা থাকে, বোথ আর সেম থিং। এটা হলো। এবার আমি নেক্সট একটা কোশ্চেনে আসছি যে আমাদের এখন ডিমার্কসটা ভালো মতো করতে হবে। ডিমার্কসের জন্য ডিমার্কসকে আমরা কি বলি? ওয়ান ইনপুট বাট many outputs. Outputs are controlled by control signal or selection lines. কি হতে পারে যে আমার ডিমার্কসের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সের কি হতো, অনেকগুলো ইনপুট হতো, একটি মাত্র আউটপুট হতো। এখানে উল্টোটা হবে, একটি মাত্র ইনপুট, অনেকগুলো আউটপুট, এবং এই আউটপুটগুলোকে কন্ট্রোল করবে কে? কন্ট্রোল সিগন্যাল। এটা ডিমার্কসের ক্ষেত্রে। মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে কি হতো? মেনি ইনপুটস বাট অনলি ওয়ান আউটপুট অ্যান্ড ইনপুটস আর কন্ট্রোল বাই সিলেকশন লাইনস। এখানে কন্ট্রোল সেন্টার আমরা বলি না। স্যার ডিমার্কসের ক্ষেত্রে আমাদের এটা গেল। ডিমার্কসকে আমরা কি বলতে পারি? আরেকটা এর নাম আছে, সেটা হচ্ছে ওয়ান টু মেনি সার্কিট। এটা কিন্তু ডিমার্কস। এটা একটা নাম, আমরা সব খাতা নোট ডাউন করো, এটা ডিমার্কস। আর মেনি টু ওয়ান সার্কিট মানে হচ্ছে মার্কস। মার্কস অর মাল্টিপ্লেক্সার। তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান, এটা হচ্ছে ওয়ান টু মেনি। ডিমার্কসে আমরা কি কি শিখবো? ডিমার্কসে আমরা যেটা করব, 1:4 ডিমার্কস। প্রথমেই করবো এর ব্লক ডায়াগ্রাম। 1:4 ডিমার্কসে যদি ব্লক ডায়াগ্রাম আমরা তৈরি করি, তখন কি করতে হবে? আমার ইনপুট হবে একটি, এই ওয়ানটা অ্যাক্ট অ্যাজ এ ইনপুট, আর আউটপুট গুলো হবে চারটি, D0, D1,
D2 আর D3। এবার এই যে 4 যেটা আছে না, এই 4কে আমরা এরকম লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে যতগুলো পাওয়ার হবে ততগুলো ওর কন্ট্রোল সিগন্যাল হবে। তাহলে কন্ট্রোল সিগন্যালটাকে আমি তাহলে এবি ধরে নিচ্ছি, হ্যাঁ এবি, সেটাকে লিখলাম হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। মাল্টিপ্লেক্সারের মতন। মাল্টিপ্লেক্সার আমার কি হতো, মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমার ইনপুটটাকে দেখতাম, এখানে আউটপুটটাকে দেখবো। এবি এটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, এ হচ্ছে আউটপুটস, এটা ইনপুট। তাহলে 1:4 ডিমাক্স ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামের কোশ্চেনটা জেনারেলি আসে হচ্ছে এসএ কিউতে, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নাম্বারে। আমি যেভাবে এঁকে দিয়েছি এভাবেই করবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। 1:4 ডিমাক্স খাতায় লিখে নিয়েছ, সুন্দর করে লিখে নাও। ওইসে নাকি ঝড় বৃষ্টি হচ্ছে নাকি কলকাতায়? সবার তো একটাই টেনশন এখন। কোথায় কি হয়েছে বলো আরেকবার শুনি। রাজারহাটে তো উড়িয়ে নিয়ে যাবে। রাজার আর আকাশ মেঘলা করে আছে না? খুব রিস্ক হয়ে গেছে গো, আমার আর ভালো লাগছে না এদিকে। হ্যাঁ কৌস্তবকে আমি শুভেচ্ছা জানালাম তো, কৌস্তব জানি না কৌস্তবের বার্থডে যে। তা কৌস্তব এমনি খুব ট্যালেন্টেড ছেলে, কিন্তু কৌস্তব কিন্তু ভালো ভালো কবিতা পাঠ করে, ভালো নাটক করতে পারে, এবং ওরা সৌমার্গদের বেশ ভালো ভালো ছবি আমাকে পাঠায়। তো মাল্টি ট্যালেন্টেড ছেলে, তা এটা খুবই ভালো, এই দিকগুলোর আরো প্রসারিত হোক, সুদূর প্রসারিত হোক কাজগুলো। হ্যাঁ শুধু পড়াশোনা করলেই তো হবে না, তার সাথে সাথে এক্সট্রা কারিকুলামের মধ্যে যদি কেউ নাটক গান বাজনা, বাজারে ভালো ধরো যে মেয়েদের মধ্যে ডান্স করছে, বা কেউ ধরো ভালো ছবি আঁকছে, তা এটার একটা বিকল্প নেই। এই জিনিসগুলো আমি সবসময় তাদের প্রত্যেককেই বলি যে তারা বিভিন্ন থেকে পারদর্শিতা দেখাক, তারা সুদূর প্রসারিত, তাদের মধ্যে ট্যালেন্ট যেটা আছে সেটা প্রসারিত হোক, তারা ভালো কাজ করুক। এটার জন্য সবাইকে আমি এগিয়ে আসতে বলবো এই কাজের ক্ষেত্রে, সবাই যেন এই কাজগুলো করে আর কি। শুধু পড়াশোনা নিয়ে পড়ে থেকে কি হবে, ওই যে পড়াশোনা বা মোবাইলে সবসময় গেম খেলা, তো এটা তো ভালো দিক নিশ্চয়ই নয়। এটাতে একটা সময় আসবে নষ্ট হয়ে যাবে। তোমার যে ভেতরের যে অন্তর্নিহিত সত্তার যে ট্যালেন্টটাকে যদি বহিঃপ্রকাশ না করতে পারো, তা সেক্ষেত্রে তো তোমার ট্যালেন্টটা কোথায় কাজে লাগবে, তাই না? তা ভালো কবিতা লেখা, পাঠ করা, তো এগুলো দরকার আর কি, তো এগুলো করবে সবসময়। তো সমস্তকে আবার সেই জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন রইলো। আমি পরে মেসেজ করব, হ্যাঁ ক্লাসটা শেষ হোক পরে ভালো একটা মেসেজ পাঠাবো কৌস্তবকে। হ্যাঁ ভালো মেসেজ পাঠাবো, হ্যাঁ। আর সোমার সব ভালো তো, ওইদিকে সবাই ভালো আছে সবাই? হ্যাঁ হ্যাঁ সাবধান, ঝড় জল আসছে। আচ্ছা তাহলে এটাই আমি করবে হচ্ছে ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে, এটাই ডিমার্কস এটাই করবে। এবার আমরা কি কি শিখবো দেখো। আজকে যখন অনেকে ক্লাস করতে পারছে না, ঝড় বৃষ্টির জন্য নেটওয়ার্ক প্রবলেম করছে, হ্যাঁ কিছু করার নেই। এবার আরেকটা যে টাইপের কোশ্চেনটা দেয় এটার সঙ্গেই আর কি, সেটা হচ্ছে যে ডিজাইন ওয়ান ইস টু 4 ডিমার্কস ব্লক ডায়াগ্রাম কথা করলাম, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, অ্যান্ড লজিক সার্কিট ডিজাইন। এটা সবাই দেখো, এখন তোমাকে যদি পরীক্ষার সময় বলে যে 1:4 ডিমার্কসের
সার্কিট ডিজাইন করো। তা সার্কিট ডিজাইন নিশ্চয়ই তুমি লজিক এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন না বের করে করতে পারবে না, তো এটা করেই বের করে করবে। তা আমি একটার মধ্যেই সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যদি আমি ট্রুথ টেবিল করি, ট্রুথ টেবিলটা কিভাবে করব? ট্রুথ টেবিল প্রথমে লিখে নিচ্ছি। কটা ইনপুট আসবে? দুটো। এখানে লিখবে কন্ট্রোল সিগন্যাল, এ বি। আর এই জায়গাটা লিখবে হচ্ছে আউটপুটস। আউটপুটসে পরপর আমরা লিখবো আর কি, D0, D1, D2, D3। সো কি হবে? 0 0 0 1 1 0 1 1। আমরা যেভাবে করেছি এখানে 0 0-র ক্ষেত্রে দেখতে হবে এখানে D0, D1, D2, D3-র মধ্যে 0 কোনটা? এটা 0, তার মানে এখানে আমি আই লিখবো। অ্যাক্টিভেশন লাইন, আমরা যেমন ডি কোডারের ক্ষেত্রে 1 লিখেছিলাম, এখানে শুধু আই লিখতে হবে। আই লেখার পর এই বাদ বাকি পোর্শনগুলো সব 0 করে দেবে। 0 1-এ 1, তা কোনটা লিখবো আমি? এই যে আই, বাদ বাকিগুলো সব 0 হবে। 1 0-তে কি হবে? 2 আই, আর 1 1-এ 3 দিস ওয়ান। আশা করি বুঝতে পেরেছি, একদম ডিকোডারের মতন। D0, D1, D2, D3, এটা গেল 1:4 ডিমার্কস। এবার এর আমাদের কি বের করতে হবে? বুলিয়ান এক্সপ্রেশন। এর বুলিয়ান এক্সপ্রেশন কি করে বের করব? প্রথমে D0-র জন্য করব। D0 মানে A0, B0, I, দ্যাট মিনস এ বার, বি বার, আই। D1 এর ক্ষেত্রে তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমার যেহেতু এখানে শর্টেজ মানে ল্যাক অফ স্পেস, জায়গাটা অনেকটা কম, তো আমরা পাশাপাশি লিখছি আর কি। এই 1 আইটাকে করছে এ তখন 0, বি তখন 1, সো আমি কি লিখতে পারি? এবার বি আই। D2 এর ক্ষেত্রে এ বি বার আই, ফাইনালি কি লিখবো? D3 এ বি আই। হ্যাঁ বলো। হ্যাঁ আমি তো সবই লিখেছি, বসে লিখিনি তো, তুমি সবই লিখবে। না 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 না, এবার প্লাস বিবার করে তো পস হয়ে গেল না, এটা কি হবে? এবার বি বার আই। D1 এর ক্ষেত্রে কি হবে? এবার বি আই, তারপরে কি হবে? এ, এই যে আই এর ক্ষেত্রে এ বি বার আই, লাস্টটা কি হবে? এ বি আই। বোঝা গেছে কি করে করেছি? ঠিক আছে। তো এটা যখন হয়ে গেল, এবার আমরা সার্কিটটা ডিজাইন করছি। সবাই কি খাতায় নোট ডাউন করছো আমার সাথে সাথে? তাহলে কি আমি এই জায়গাটা মুছে দেবো না লিখে দেবে? তাহলে আমি ওপরটা একটু ইরেজ করছি। হ্যাঁ, ওপরটা ইরেজ করে দিচ্ছি এই জায়গাটা। সো এবার আমাকে কি করতে হবে? সার্কিট ডিজাইন করতে হবে। সার্কিট ডিজাইনের ক্ষেত্রে দেখো এ তো আছেই, তার সঙ্গে বিও আছে, নেক্সট আইটা সবার ক্ষেত্রেই কমন। সো আমি এইভাবে আমি সার্কিট যে যেভাবে করতে হবে, এটা অন্যভাবে এঁকেছিল তাতেও হবে, তুমি যেরকম খুশি করতে পারো। তাহলে এবার বি বার আই, তাহলে এবারের জন্য আমরা নট গেট নিতে হবে। নট গেট এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এবার। আর এটা বি বারের জন্য একটা নট গেট নেব, দিস ইজ বি বার। সো এবার বি বার আর হচ্ছে আমার আই, সবগুলোকে নিয়ে একটি অ্যান্ড গেটে পাস করো, এটা হয়ে গেল D0। নেক্সট এবার
বি আই, এটা হলো D1। D2 এর ক্ষেত্রে কি হবে? এ বি বার আই, তারপরে D3। D3 তে কি আছে? একটা এ আছে, একটা বি আছে, এবং তার সঙ্গে আই তো কমন, আই আছে। তিনটেকে নিয়ে আমি অ্যান্ড গেটে পাস করব, এটা হয়ে গেল D3। সো D0, D1, D2, D3, এটা হয়ে গেল আমার 1:4 ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বুলিয়ান এক্সপ্রেশন, সার্কিট ডিজাইন। এবার আমাকে বলো, কে কোথাও যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার রিপিট করছি। স্মিতা, বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পেরেছি না? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। যারা আগের গুলো করেছে খুব ইজিলি বুঝতে পারবে, আর যারা এখনো সবই একই। এবার কি হয় তোমাকে বলি, যে এক্সামিনেশন হলে না যদি প্র্যাকটিস পুরোপুরি ঠিক না থাকে, ওখানে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তখন দেখবে মনে থাকবে না। হ্যাঁ, বেশিরভাগটাই একই ধরনের। ওই জিনিসটা দেখবে যে পরীক্ষার ক্ষেত্রে শুধু মনে রাখবে যে আমরা কি করে করছি, এটা ভালো মতন প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই, 15 নম্বরের কোশ্চেন থাকে জানো, 15 মার্কস। মানে লজিক গেটস আর সার্কিট নিয়ে আজকে আমরা কি কি কোশ্চেন রেডি করতে হবে, কি করতে হবে, আমি টোটালটা ধরে ধরে বলে দেবো। ওই পাঠ করে করেই করতে বলে, একবারে তো সব বলতে করতে দেয় না। আমি তোমাদের কয়েকটা স্যাম্পল কোশ্চেন দেখাবো, পুরোটা শেষ করে নেই। তা কি টাইপের কোশ্চেন আমরা করব তার একটা আমার কাছে একটা বই আছে, সেখান থেকে দেখছি, আমি তোমাকে পাঠিয়ে পাঠিয়ে দেখিয়ে দেবো কি করে করতে হবে। এটা গেল। আর আমাদের আরেকটা সিলেবাস, কিছু বলবে? হুম। আরেকটা যেটা সিলেবাস ভিত্তিক আছে সেটা হলো 1:8 ডিমার্কস, 1:8 ডিমার্কস। আমরা কি লিখেছিলাম? 1:4 মার্কস করেছিলাম, 1:4 ডিমার্কস করেছিলাম, এবার 1:4 ডিমার্কস করবো। এবার আমাকে কেউ একজন বলো যে 1:8 ডিমার্কসে দেবো যদি বলো সিলেকশন লাইন এর কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন লাইন কটা হবে বলো একবার আমাকে। ভেরি গুড, 8 আছে, 8-এর পাওয়ার মানে 2³ 3টে হবে। সো আমি কি করে আঁকবো এটা? আঁকাটা হচ্ছে এই আমার একটি মাত্র ইনপুট যাবে, আর এক্ষেত্রে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আর সিলেকশন লাইন কটা হবে? ABC। এটা হলো কন্ট্রোল সিগন্যাল, দিস এ কন্ট্রোল সিগন্যাল 3টি, দিস ইজ ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট। 1 মিনিটে ধরো তো, একটা ফোন রিসিভ করে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, আউটপুটস, আর হচ্ছে কন্ট্রোল সিগন্যালস। এটা হলো 1:4 ডিমার্কসের
ব্লক ডায়াগ্রাম। এবার যদি ট্রুথ টেবিল করতে বলে তোমরা নিজেরাই পারবে, এটা করে আমাকে দেখাবে, পরে আমি হোমওয়ার্ক না দিয়ে দিলাম। এ বি সি নেবে, কন্ট্রোল সিগন্যাল লিখবে এখানে, আর এখানে লিখবে হচ্ছে আউটপুটস। এখান থেকে কি লিখবো, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, আর পরপর লিখে যাবো কি 0 0 করে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এবার তো নিজেরা সাজাতে পারবে। তা ট্রুথ টেবিলটা পুরোটা কমপ্লিট করবে বাড়িতে বসে হোমওয়ার্কের মধ্যে। ট্রুথ টেবিলটা করবে এবং ট্রুথ টেবিল করার পর বুলিয়ান এক্সপ্রেশন বের করবে, বুলিয়ান এক্সপ্রেশন বের করে সার্কিট ডিজাইন করবে। এই তিনটা জিনিস করে আমাকে পরে পাঠিয়ে দেবে। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। আমি অনেকটাই করে দিয়েছি, রিমেনিং পার্টটুকু তোমরা করবে। এই হয়ে গেল আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার, সেটা কিন্তু আজকে আমরা এখানে এন্ড করলাম, শেষ হয়ে গেল। কিন্তু শুধু শেষ হলেই হবে না, আমাদের রিভিশনে আসতে হবে এবং আমাদের কোন কোন কোশ্চেনগুলোকে, হ্যাঁ 4 বিট ফুল অ্যাডার তো না, শুধু ফুল অ্যাডার করেছি। 4 বিট অ্যাডার ওটা আমি করি না, দরকার নেই এটা করার, এখন দরকার পড়ে যখন করার দরকার পড়ে আমি করে দেবো, এখন ওটার প্রয়োজন নেই। কারণ আমরা যদি প্রত্যেক বছরের কোশ্চেন থেকে দেখি এইচএস লেভেলের থেকে ওই 4 বিট অ্যাডার আসে না কোনো সময়, তো ওই জন্য ওটাকে আমি বাদ দিয়ে রাখছি আপাতত, যখন দরকার পড়ে তখন করাবো। ঠিক আছে, কোর্স তো বোঝা গেল তো? হুম হুম হুম। তা এটাকে রেডি করে নেবে, আর আমরা এখান থেকে কি কি কোশ্চেনগুলো ভালো মতো রেডি করব। প্রথম হচ্ছে আমরা কিছু ডিফারেন্স পড়বো। নাম্বার 1 করব, দুটো করে পড়লেই হবে, হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার। 2 নাম্বার, হাফ সাবস্ট্রাক্টর অ্যান্ড ফুল সাবস্ট্রাক্টর। মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। এনকোডার অ্যান্ড ডিকোডার। এনকোডার অ্যান্ড ডিকোডার। ফাইনালি করব ডিকোডার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। প্রত্যেকটার জন্য আমরা বেশি নয়, দুটো করে পার্থক্য শিখব। প্রত্যেকের বইয়ে আছে, যদি না পাও আমাকে বলবে, আমি বলে দেবো। আর আমি ওই বাংলা বইয়ের জন্য একজনকে বলেছি স্ক্যান করে পাঠাবে আমাকে সকালের ব্যাচে, সেখান থেকে মার্কিং করে দেবো, অসুবিধা হবে না। ইংলিশ নোটস আমি টাইম টু টাইম দিয়ে দিচ্ছি। হাফ অ্যাডার ফুল অ্যাডারের পার্থক্য যখন লিখবে, পারলে এর একটা ব্লক ডায়াগ্রাম নিচে লিখে দেবে, তাহলে তোমার পার্থক্যটা ঠিকঠাক লেখা থাকবে। এটা দেখো, এটা যেহেতু তোমরা সব একখানেই করছো না, লিখতে কতক্ষণ সময় লাগে, বেশিক্ষণ তো সময় লাগে না। একটা খাতার মধ্যে সব সুন্দর করে রেডি করে রাখাটাই মনে হয় ভালো। আর পড়ে পড়ে যদি লিখতে পারো, তোমার লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে আর কি। বারে বারে তুমি বই খুলবে, কোথায় আছে, হ্যাঁ, একটা সুন্দর নোটসটা বানিয়ে রাখো, তাতে অনেক অ্যাডভান্টেজে থাকবে আর কি। আর স্কুল খুললেই কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে অ্যাসেসমেন্টগুলো করে রাখবে এই বছর, যেটা কাউন্সিলে যেটা নিয়ম করছে। কারণ 2022 সালে যদি কোনো কারণে এরকম এই থার্ড ওয়েভের জন্য এইচএস নিয়ে আবার সেই প্রবলেম হয়, তখন ওরা তো তখন নাম্বারগুলো তো প্লেস করতে হবে না, তাই সেই জন্য কিন্তু অক্টোবর নভেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা, টেস্ট পরীক্ষা অ্যাটলিস্ট স্কুল করাবেই।
টেস্ট কিন্তু নেওয়া হবে এবং টেস্টে কিন্তু হোল সিলেবাস থাকবে, টোটাল সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু টেস্ট এক্সামটা হবে। আমাদের হাতে কিন্তু সময় কম, আমাদের টোটাল সিলেবাসটা খুব কুইকলি, আমি কুইকলি করলে তো হবে না, সবাইকে শিখে কুইকলি করে আস্তে আস্তে এগোতে হবে। হ্যাঁ, এই বছরে টেস্ট পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বরে, স্কুল খুললেই আস্তে আস্তে দেখবে। হ্যাঁ বল, হ্যাঁ হতেই পারে ডিসেম্বরে, না না তো কিছু নেই। এটা কি মাস, এটা এটা হচ্ছে তোমার জুন ধরে তো করছি, জুন জুলাই আগস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ অবশ্যই নভেম্বর ডিসেম্বর টেস্ট পরীক্ষা হবে, পুজোর পরপরই হয় প্রতিবার। তো এখন যদি স্কুলগুলো বন্ধ, স্কুল আগামী দিনে তো খুলবেই, দেখা যাক কি হয়। তা তোমরা প্রিপেয়ার হয়ে থাকবে, মোট কথা এখন থেকে প্রিপেয়ার হয়ে থাকবে। কখন কি হবে না হবে সেটা আমাদের তো হাতে নেই, পড়াশোনাটা আমাদের হাতে আছে, প্রিপেয়ার হয়ে থাকাটাই বেস্ট। হুম, তা এই ধরনের কিছু কিছু ডিফারেন্স গুলো পড়বে এবং তার সাথে সাথে এম ইনপুটস এর জন্য কন্ট্রোল সিগন্যাল, আমি সকালের ব্যাচে করাচ্ছিলাম যে ডিমাল্টিপ্লেক্সারের যে আউটপুট যেটা কি হয়, এম যদি আমার কন্ট্রোল সিগন্যাল হয়, এম কন্ট্রোল সিগন্যালের জন্য আউটপুট হবে 2 to the power m, এটা ডিমার্কসের ক্ষেত্রে। এটা কিরকম জিনিসটা দেখো, আমার এই ডিমার্কস আছে, আমার কন্ট্রোল সিগন্যাল কি করে বের করবো এখান থেকে, আমার ইনপুট তো একটা, কন্ট্রোল সিগন্যাল আমার ধরো দুটো আছে, ধরো আমি এখানে 1:4 ডিমার্কসের ব্লক ডায়াগ্রাম করছি, তাহলে আমার এখানে কন্ট্রোল সিগন্যাল কি এবি, আর আউটপুট কি হবে D0 D1 D2 D3, 1:4, 1:4। তাহলে আমার যদি এটা যদি কন্ট্রোল সিগন্যাল হয়, এই এম যদি আমার কন্ট্রোল সিগন্যাল হয়, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হচ্ছে এগুলো D0 D1 D2 D3 2 to the power m। এটা হচ্ছে ডিমার্কসের ক্ষেত্রে। আর মার্কসের ক্ষেত্রে যদি আমার কন্ট্রোল সিগন্যাল কি হবে এম না না হয়ে, সেটা ধরো আমার হলো হচ্ছে N/m হলো, আর এখানে আউটপুট না হয়ে আমার মার্কসে কি হয়, ইনপুট হয়। এটা আমি সকালে দেখাচ্ছিলাম, এটা একটা লাইন আমি লিখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু, আমি এটা ভালো একটা তোমাদেরকে মার্ক করে লিখিয়ে দিচ্ছি, ডিমার্কস এবং ডিমাল্টিপ্লেক্সার এবং মাল্টিপ্লেক্সারের উপরে ইংলিশই লেখাচ্ছি, একটু দাঁড়াও। দাঁড়াও এখান থেকে দেখছি, একটু একটু ওয়েট করো। ওই লাইনটা আমার লাগবে, M⁴ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এটা আমি ওই একটা ভিডিও আছে, মর্নিং এর ক্লাসে একটা ভিডিও আছে, ওখান থেকে দেখে আমি লাইনটা লিখে পাঠিয়ে দেবো। এটা কি বলতে যাচ্ছি, এম ইনপুট 2 to the power m, এটা ঠিক খুঁজে পাচ্ছি না এখন, কোথায় আছে।
লাস্ট দেখে নিয়ে একটু ডিমাল্টিপ্লেক্সার ডেফিনেশন এখান থেকে পেয়ে যাবে, পরীক্ষার সময় লিখতে যদি বলো ডিমাল্টিপ্লেক্সার, ইংলিশ লিখছে এটা লিখতে পারো যে ডিমাল্টিপ্লেক্সার or DMUX is device that takes a single input line and routes it for the several digital output lines. Demultiplier to the power n outputs and n select lines. এটা তোমাকে জাস্ট যারা ইংলিশ নোটস দিচ্ছে তাদের জন্য ঠিক আছে, আমি একটা লাইন এখন লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা ইংলিশ নোটসের জন্য তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। একটু দাঁড়াও, লিখে দিই। এখানে তোমরা একটা লাইন করে রাখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ডি মাল্টিপ্লেক্সার অফ 2 to the power n আউটপুট হ্যাজ n সিলেক্ট লাইনস। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। বাংলায় ভাবে লিখবে যে ডি মাল্টিপ্লেক্সারের 2 to the power n আউটপুট হলে সিলেক্ট লাইন হবে n। অনেক বইয়ে দেখবে n না লিখে m দিয়ে দেওয়া থাকে, বোথ আর সেম থিং। অনেক ক্ষেত্রে বই এরকম লেখা থাকে যে ডি মাল্টিপ্লেক্সার অফ 2 to the power m আউটপুট হ্যাজ m সিলেক্ট লাইনস। যে কোনো একটা খুশি লিখতে পারো। এটা বাংলায় কি লিখবে যে ডি মাল্টিপ্লেক্স, এভাবে লেখো, যারা বাংলা লিখছে এভাবে লেখো যে ডি মাল্টিপ্লেক্সারে 2 to the power m আউটপুটস এর জন্য ডি মাল্টিপ্লেক্সারে 2 to the power m আউটপুটস এর জন্য সিলেক্ট লাইন হবে m। ডি মাল্টিপ্লেক্সারে 2 to the power m আউটপুট লাইনের জন্য সিলেকশন লাইন কটা হবে m। 2 to the power m আউটপুটস এর জন্য সিলেকশন লাইন হবে m। আর ঠিক সেম ভাবে তোমাদের ইংলিশে লিখছো তারা এটাই লেখো, কোনো অসুবিধা নেই। যে কেমন আসলে এমসিকিউ টাইপের কোশ্চেন এভাবে দেয় যে a demultiplexer when input is 2 to the power m what will be the selection line? সিলেকশন লাইন কটি হবে? তাহলে 2 to the power m আউটপুটস এর জন্য সিলেকশন লাইন কি হবে? m ই হবে। আর মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে এভাবে লিখবে a multiplexer of 2 to the power m inputs 2 to the power m inputs m বা n, যে কোনো m দিয়ে লেখো। হ্যাঁ ঠিক আছে, m দিয়ে লেখো তুমি, কোনো অসুবিধা নেই, বা nও লিখতে পারো, হোয়াট এভার, যা খুশি, হোয়াট ডু লাইক লেখো। এ ডি মাল্টিপ্লেক্সার অফ 2 to the power m বা n, যে কোনো একটা, আমি m দিয়েই বলি। হ্যাঁ, 2 to the power m ইনপুটস, এ মাল্টিপ্লেক্সার অফ 2 to the power m ইনপুটস নট আউটপুটস। আউটপুটটা হবে ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। তাহলে এ মাল্টিপ্লেক্সার অফ 2 to the power m ইনপুটস হ্যাজ m সিলেকশন লাইনস। m সিলেকশন লাইনস। বাংলায় কি লিখবে? বাংলায় লিখবে মাল্টিপ্লেক্সারে 2 to the power m আউটপুটস ইনপুটসের জন্য মাল্টিপ্লেক্সারে 2 to the power m আউটপুটের জন্য সিলেকশন লাইন হবে m। সিলেকশন লাইন কি হবে? m হবে। এটা হলো আমার এমসিকিউ টাইপের এই কোশ্চেনগুলো আমি প্রত্যেকটা বললাম। দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের বাংলা বই না খুব কম পাওয়া যায়, মানে ইংলিশ বইটা খুব কম পাওয়া যায়, বাংলা বইটা একটু বেশি। তা আমাদেরকে যেটা করতে হবে, কিছু কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছু স্যাম্পল কোশ্চেন, যে এক্সামে কি টাইপের কোশ্চেন থাকে। যদি কারো কাছে 2020 সালের কোশ্চেনটা আমার কাছে আছে কিনা দেখছি আমি একবার, তা তোমাদেরকে আমি পাঠাচ্ছি কোশ্চেনটা, ভালো বুঝতে পারবে।
এক মিনিট, আমি দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, 2020-র কোশ্চেনটা হলে তোমাদের চলবে, কারণ তোমাদের তো 2022-এ পরীক্ষা দিচ্ছ, এবছর তো ইম্পর্টেন্ট নয়। আমি দেখছি এইচএস 2020 কোমা, হ্যাঁ পেয়ে গেছি। কোশ্চেন আমি পাঠাচ্ছি, হ্যাঁ 20 সালের কোশ্চেনটা। একটু ভালো মতন দেখো। দেখো আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে, বই থেকে পাঠালেও হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমাকে আমি যখন এইচএস এ খাতা চেক করি, তো মানে কপি যখন চেক করি, আমাকে এরকম ধরনের একটা কোশ্চেন টাইপ করা দিয়েছিল, তা সেখান থেকে আমার কাছে একটা স্ক্যান করা ছিল, সেখান থেকে তোমাকে স্যাম্পল কপিটা আমি পাঠাচ্ছি। একটু কোমা, কোমা এইচএস, এই দেখো তোমাদের দুটো পার্টে কোশ্চেন হয় কিন্তু, হ্যাঁ মানে যখন এইচএস পরীক্ষা দেবে যখন ক্লাস 12-এ গিয়ে, তখন দেখবে দুটো পার্ট হবে, একটা এমসিকিউ এসিকিউ এর একটা পার্ট হয়, আরেকটা পার্ট হয় হচ্ছে তোমার শুধু বড় প্রশ্ন। বড় প্রশ্নের জন্য সেটাকে, এটা মানে বড় প্রশ্নটা নেই, 7টা মানে শুধু এমসিকিউ পার্টটাই আছে, শুধুমাত্র এমসিকিউ এসিকিউটা আছে, চিন্ময় গুহের বইয়ের মধ্যে পেয়ে যাবে। যেমন একটা ধরো আমি এখান থেকে কোশ্চেন বলছি, আমি এখান থেকে রিভিশন করাই। দেখো, একটি 4 ইনপুট বিশিষ্ট অর গেটের, এটা ইংলিশেও আছে, ইংলিশের নিচে পড়া আছে, ট্রুথ টেবিল ডিজাইনে কতগুলি ইনপুট কম্বিনেশন থাকে? যদি আমার এবার বলে অ্যান্সারটা কি হবে, 4 ইনপুট অর গেট ট্রুথ টেবিলের ইনপুট কম্বিনেশন কটা হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? বলো, পারবে তো এটা? এখানে অপশনটা লিখতে হবে, তোমার যেটা হবে সেটা অপশনটা বলো, কত হবে বলো, কত হবে সায়ন? 4টা ইনপুট হলে অর গেটে ট্রুথ টেবিলে কম্বিনেশন কটা হয়? ইয়েস, 16, 16টা হবে, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে 16, অ্যান্সারটা লিখতে হবে এ। 16 কেন হবে? 2 টু দি পাওয়ার 4, আমার যা বলবে তার পাওয়ার করবে, 2 তার পাওয়ার লিখবে, 2 টু দি পাওয়ার 4 মানে 16। এটা এই অ্যান্সারটা বলো, অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের আউটপুট বিট কটা হবে? অনেকবার করিয়েছি, এই টাইপের কোশ্চেন থাকবে, আমি সব কোশ্চেন কমন পড়বে এ টু জেড। বলো, কেউ একজন বলো, অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটে আউটপুট বিট কটা হয়? আমি তো করিয়েছি। সমার্গ কটা হবে? সমার্ঘ, হ্যাঁ ঠিক বলেছো, 3টে হবে। কারণ কি দেখো, অক্টাল টু বাইনারি, অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, 8কে রিপ্রেজেন্ট করতে ক বিট লাগে? 3 বিট লাগে, 3 হবে অ্যান্সার, 2 এর সি। এগুলা করায়নি, এগুলা এখনো হয়নি তোমাদের, না আর হয় না, এগুলা হয়নি। তা এবার আমাদের, আমি যদি পারি তোমাদের একটা আমি সাজেস্ট, এই এখান থেকে, এবার এখান থেকে আসছে, দেখো আরো কিছু কোশ্চেন, কমন কোশ্চেন পেলাম। এই কোশ্চেনটা, এটা লিখে রাখবে খাতা একদম, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনাল সার্কিট ইজ ইউজড ইন এএলইউ? এএলইউতে কোন কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করা হয়? অ্যাডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার। এটা অ্যান্সারটা হলো অ্যাডার লিখবে, 19-এর অ্যান্সারটা হবে অ্যাডার।
কারণ আমাদের যে এএলইউ থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেখানে যে সার্কিটটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে অ্যাডার সার্কিট। এবার এটা তোমরা বলো, নিচের কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়? যদি আমার বোথ ইনপুট যদি সমান হয় তাহলে আউটপুট 1 হবে কোন সার্কিটে? নর গেট, ন্যান্ড গেট না অর গেট? ইংলিশে কি লেখা আছে দেখো, ইংলিশটা পেয়ে যাবে এখানে, ইংলিশটা এখানে পাবে। হুইচ অফ দ্য ফলোইং লজিক গেটস দ্য আউটপুট উইল বি 1? কি হবে? এক্স নর হবে, এক্স নর। কেন এক্স নট হবে জানো? এখানে লিখে দেখাচ্ছি আমি। এক্স নট সার্কিটটা এরকম হয়, ধরো এবি আছে এরকম, এক্স নট সার্কিটে আমরা কি লিখি? যদি সেম টাইপের ইনপুট হয় সেখানে আমরা 1 লিখি, আর ডিফারেন্ট টাইপ হলে আমি 0 লিখি। তাহলে একমাত্র সেম টাইপের ইনপুট দেখা যায় 1 1 ক্ষেত্রে আউটপুট কার ক্ষেত্রে 1 হচ্ছে? একমাত্র এক্স নরের ক্ষেত্রে হচ্ছে। সেজন্য কিন্তু এই অ্যান্সারটা আমার এখানে কি হবে? এক্স নর হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা বলো কি আছে? এটা তো একদম সহজ, যে কেউ পারবে। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইউনিভার্সাল লজিক গেট? কি কোনটা হবে? নর গেট, সবাই জানে 21টা হবে নর গেট। এরকম ধরনের কিছু কোশ্চেন আমি ডিসকাস করলাম। তোমাদের নেক্সট এখন যে চ্যাপ্টারটা আমি শুরু করব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইজ কল্ড নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং থেকে একটা বড় প্রশ্ন থাকবে, কারণ আমাদের এবছর কোভিড পরিস্থিতির জন্য ক্লাস 11-এ যেরকম সিলেবাসকে রিডিউস করা হয়েছিল, ক্লাস 12-এও কিন্তু সিলেবাসকে রিডিউস করা হয়েছে। ক্লাস 12-এর সিলেবাস রিডিউস করা হয়েছিল। অর্থাৎ আমরা রিডিউস সিলেবাস করব না, আমরা এন্টায়ার সিলেবাসটাকে নিয়ে ডিসকাশন করব, টোটাল যা যা আমরা শিখেছি। সো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করছি। দিস চ্যাপ্টার ইজ কল্ড অ্যাজ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং খুব ভালো মতন করতে হবে। নেটওয়ার্কিং থেকে হিউজ অনেক ধরনের কোশ্চেন থাকে। প্রথম খাতায় নোট ডাউন করা শুরু করো যে নেটওয়ার্কিং, হোয়াট ইজ নেটওয়ার্কিং, ডেফিনেশন অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কাকে বলি? নেটওয়ার্কিং হচ্ছে, আমি যদি ইংরেজিতে বলি বা ইংরেজি করে পরে বাংলায় বলছি, টু অর মোর কম্পিউটার্স, টু অর মোর কম্পিউটার্স আর কানেক্টেড টু ইচ আদার, একে অপরের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটার একে অপরের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে যখন তথ্যের আদান প্রদান করে তখন তাকে নেটওয়ার্কিং বলা হয়। একে অপরের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে কিরকম? ধরো এখানে একটা কম্পিউটার আছে, দিস কম্পিউটার, টু আর মোর কম্পিউটার্স। এবার দেখো এর সঙ্গে এর কানেক্টিভিটি করা আছে, দিস ওয়ান অলসো কানেক্টেড অ্যান্ড দিস অলসো কানেক্টেড। এবার এরকম হতে পারে সংযুক্তিকরণ। এরা কি করবে? নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করবে। মানে একটা কম্পিউটার নেটওয়ার্কিং এর আমার মূল ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে যে যখন অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে কানেক্টিভিটি তৈরি করার পর তাদের মধ্যে ইনফরমেশনকে শেয়ার করতে পারে, পাসিং ইনফরমেশন ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার। একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারকে তার ইনফরমেশনকে শেয়ার করবে, দ্যাট ইজ দ্য মূল মোটো অফ নেটওয়ার্কিং। তো এটা করার জন্য আমাকে কানেক্টিভিটি করতে হবে, এবং সেই কানেকশনটা করার সময় কতগুলো দিকের আমার খেয়াল রাখতে হবে। তাহলে নেটওয়ার্কিং করে আমার মেন কাজটা কি? নেটওয়ার্কিং এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। দ্য মেন অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্কিং ইজ
রিসোর্স শেয়ারিং, হার্ডওয়্যার শেয়ারিং। যেমন ধরো আমি যদি সাইবার ক্যাফে নিয়ে আলোচনা করি, তো আমরা একটা সাইবার ক্যাফেতে গেলে কি দেখতে পাই, ৫টা ১০টা ১৫টা কম্পিউটার কানেক্টেড করে থাকে। ওরা কিন্তু একটাই ইন্টারনেট কানেকশন ধরে নিচ্ছে, নিয়ে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে ইনফরমেশনটাকে শেয়ার করছে, প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে। কানেক্টিভিটি করার সময় বিভিন্ন কেবেল, কোয়েক্সিয়াল কেবেল থাকে, নেটওয়ার্কিং থাকে, কোয়েক্সিয়াল কেবেল দিয়ে কানেকশন করা হয়। যেমন দেখো, অনেকটা তোমাকে বাড়ির ওয়্যারিং এর মতন দেখবে, সিএসসি বলো, সিএসসির থেকে একটা মেন কানেকশন তোমার মিটার বক্সে এলো তোমার বাড়িতে, ওরা কিন্তু কারেন্ট দিয়ে গেল। সিএসসির লোক কিন্তু তোমার বাড়িতে ওয়্যারিং করে না। ওয়্যারিং করার সময় তুমি কনসিল ওয়্যারিং করো, এমনি ওয়্যারিং করে, ওয়্যারিংটা কি করবে, ইলেকট্রিকের মিস্ত্রি কিন্তু করবে। সো সেই কানেকশন থেকে তুমি গোটা বাড়িতে আস্তে আস্তে ওই লাইনটাকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করে করে এটা প্লাগ পয়েন্ট করলে, যেটা টিভি চলছে, এসি চলছে, তারপর ধরো ফ্যান চলছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি তৈরি করলে, সো দ্যাট ইজ দ্য নেটওয়ার্কিং। ওটা একটা কানেক্টিভিটি নেটওয়ার্কিং হচ্ছে। সেরকম একটা যখন ইন্টারনেট কানেকশন থাকছে, আমার যখন প্রত্যেকটা কম্পিউটার তাদের মধ্যে কানেক্টিভিটি তৈরি করে যখন তথ্যের আদান প্রদান মানে ইনফরমেশনকে শেয়ারিং করছে, দ্যাট ইজ দ্য মেল মোটো টু ইউজিং নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ছাড়া এটা পসিবল হতো না। তাই আমি আমি যদি বলি যে রিসোর্স শেয়ারিংটা কি জিনিস, হোয়াট ইজ রিসোর্স শেয়ারিং? রিসোর্স শেয়ারিং মানে ধরো এক একটা সার্ভার ক্যাফেতে আমার কিন্তু একটি মাত্র ধরো রাখা আছে, ওই কম্পিউটার ধরো পরপর রাখা আছে, একটার পর 1 বাই 1 কম্পিউটার এখানে রাখা আছে সার্ভারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তখন তো যখন কানেক্টিভিটি তৈরি করা হয়, তাদের মধ্যে যখন কানেক্টিভিটি ফাইনাল হয়ে যাওয়ার পর সবাই যখন কাজ করে, দেবে একটা ধরো প্রিন্টার আছে, ধরো কেউ প্রিন্ট দিল, ওই সার্ভার কম্পিউটার থেকে প্রিন্টটা বেরিয়ে চলে এলো। তো সেই যে প্রিন্টারটার থেকে প্রিন্ট বেরিয়ে এলো, তখন আমার যদি এখানে 10টা কম্পিউটারের মধ্যে আমি যদি 10খানা প্রিন্টার লাগাতাম, তাহলে আমার কস্টিং বেড়ে যেত। তো সাপোজ আমার একটা প্রিন্টারের দাম হচ্ছে 10,000 টাকা, তাহলে 10টা মেশিনে 10টা প্রিন্টার লাগাবো, তো কত খরচা করবে, আবার 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা না করে আমি যদি তারের মাধ্যমে একটা নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্টারটাকে এমন করে রাখবো যেন সেন্ট্রালাইজ শেয়ারিং, সবাই যিনি ওটাকে শেয়ার করতে পারে, এরকম করে রাখতে পারি নেটওয়ার্কিং মাধ্যমে। আমরা ল্যান করতে পারি, আমরা আসবো পরপর 1 বাই 1। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, বিভিন্ন অফিস, তারপর ধরো স্কুল, গভর্নমেন্টাল বিল্ডিং, বিভিন্ন জায়গায় ল্যান কানেক্টিভিটি করা থাকে, ল্যানের সাহায্যে প্রত্যেকের সঙ্গে কানেকশন তৈরি করা হয়। ল্যানটাকে যেমন ধরো একটা বাড়ির মধ্যে, স্মল বিল্ডিং এর মধ্যে, ধরো তোমার বাড়িতে 4টা 5টা কম্পিউটার আছে, সো সেই কম্পিউটারের মধ্যে তুমি কি করবে, ল্যান একটা ইন্টারনেট কানেকশন নেবে, সবাই সবাই অলরেডি কাজ করবে। যেমন দেখো, এই যে ইন্টারনেটের যে কাজ নাই থাকতো, আজকে ধরো আমরা একটা ওয়াইফাই কানেক্ট করছি ঘরে, সেই ওয়াইফাই দিয়ে আমরা কি শুধু আমি কম্পিউটার করছি, একদমই না, আমার মোবাইলটাও চলছে, বাড়ির টিভিটাও চলছে, 3টে 4টে কম্পিউটার চলছে, মানে কি হচ্ছে, একটা ইন্টারনেট কানেকশন থেকে অলরেডি এতগুলো ডিভাইস আমি কানেক্ট করতে, এটাও তো ইনফরমেশন শেয়ারিং হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমার তার থাকছে না। দেখো, ওয়াইফাই এর মধ্যে কোনো তার নেই, উইদাউট ওয়্যার, বাট কানেক্টিভিটি তৈরি হচ্ছে। তাই যখন তার থাকবে নেটওয়ার্কের মধ্যে, যখন তার থাকবে তখন তাকে বলবে গাইডেড মিডিয়া। বুঝতে পারলে, যখন তার থাকবে মানে গাইডেড, গাইডেড মানে হচ্ছে উইথ ওয়্যার, যখন তার থাকবে সেটা হচ্ছে গাইডেড মিডিয়া। তাহলে গাইডেড মিডিয়া তারের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি হয় কোথায়, একটু খেয়াল করে দেখো, প্রত্যেকের বাড়িতে কেবল মানে আমাদের টিভি আছে, টিভিতে দেখবে সেট টপ বক্সের মধ্যে একটা ব্ল্যাক কালারের কেবল থাকে, এই কেবলটার নাম আছে, এটাকে বলা হচ্ছে কো এক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। আর ফাইনালি হচ্ছে আমার টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলের প্রত্যেকটা কেবলের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি আছে। এবার মোবাইলের মধ্যে নিশ্চয়ই আমার তার নেই, বাট তোমার এক সেকেন্ড, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে এবার কোএক্সিয়াল কেবলটা বাড়িতে যে আমাদের টেলিফোনে, বাড়িতে যে আমার কেবল টিভি থাকে, সেখানে যে আমরা কেবলটা ব্যবহার করি, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তার মানে কেবলে কানেক্টিভিটি থাকছে কোএক্সিয়াল কেবলে,
আর আরেকটা হচ্ছে আমাদের ওএফসি কেবল, যাকে আমরা বলি অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল সেটাও কানেক্টিভিটি থেকে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কেবলের টাইপ হয়। আর টুইস্টেড পেয়ার কেবল যেটা হয়, যাতে মধ্যে টেলিফোন থাকবে, সেই টেলিফোনের মধ্যে এই ধরনের কেবলকে ব্যবহার করতাম। তো এখনো করি টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলটাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউটিপি কেবল আর একটা হচ্ছে এসটিপি কেবল। ইউটিপির পুরো নাম হচ্ছে আনশিল্ডেড, পুরো নামগুলো মনে রাখবে, হ্যাঁ, আনশিল্ডেড এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তা প্রত্যেকটা কেবলের আলাদা আলাদা ফাংশনালিটি, তাদের আহ, কাজ আলাদা, তারা কি করে ডেটা ট্রান্সফারের রেটের উপর ডিপেন্ড করে। অপটিক্যাল ফাইবার যেমন খুব লাইট ওয়েভে খুব প্রচন্ড ফাস্টে ট্রান্সমিশন করতে পারে কোএক্সিয়াল কেবল। তো প্রত্যেকটা কেবল আমি কিরকম দেখতে আমি একবার দেখাচ্ছি, ভালো মতো খেয়াল রাখবে, হ্যাঁ। এখান থেকে দেখো অপটিক্যাল ফাইবার, প্রথমে আমরা কোএক্সিয়াল কেবল দেখছি। এই ধরনের কেবলটা থাকে না বাড়িতে, দেখেছো সমার্গ এরকম থাকে না কেবলটা? টিভিতে যে কেবলটা এটা মোটামুটি এরকম থাকে। কোনোদিন যখন কাটিং করতে এলে ভালো মতো খুলে দেখবে। এটা হচ্ছে একটা ডাই ইলেকট্রিক, মানে এখানে টাচ করলে তুমি কারেন্ট তোমার লাগবে না আর কি। পুরো একটা হোয়াইট কালারের কোটিং থাকে। তারপরে থাকে সেন্টার কন্ডাক্টর, এটা থাকে সেটা কপার ওয়্যার, কপার তার। আর এটা হচ্ছে ফয়েল শিল্ডেড। ফয়েল শিল্ডেড মানে এটার উপরে অনেকটা অ্যালুমিনিয়ামের একটা কোটিং থাকে। আর তারপরে থাকে হচ্ছে ব্রাইডেড শিল্ড, যেটা হচ্ছে পুরো কপার মেস থাকে একটা। আর বাইরের দিয়ে একটা আউটার জ্যাকেট থাকে, আউটার জ্যাকেটটা হচ্ছে পিভিসি কোডিং এর পুরোপুরি ব্ল্যাক কালারের একটা জ্যাকেট দিয়ে এটা কোডিং করা থাকে। আউটার র্যাপার দেখুন, আর এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, আউটার র্যাপার, ব্রাইট শিল্ড, ডাই ইলেকট্রিক, মেন কন্ডাক্টর, আর হচ্ছে ফয়েল শিল্ড। তোমাদের সেট টপ বক্সটা যখন খুলতে খুলতে আসে ভালো খেয়াল করে দেখবে এরকম ধরনের থাকে। এইটা এই যে এই কেবলটা গিয়ে সেট টপ বক্সের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়, সেটা আমরা খুলে খুলে দেখেছি, তোমরা হয়তো দেখেছো। তো এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। বাট অপটিক্যাল ফাইবার কেবলটা আবার পুরোপুরি আলাদা হয়। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কেবল কিরকম হয় দেখতে, এটা প্রথমে তুমি দেখে না পার্থক্য বুঝতে পারবে না, দেখে মনে হবে দুটোই কোএক্সিয়াল, কিন্তু অপটিক্যাল ফাইবার একটু থিকনেসটা একটু পাতলা হয়, কোএক্সিয়াল একটু মোটা হয়, এটা পাতলা হয়। যখন দেখবে বিভিন্ন ধরনের এখন যে যত ধরনের কানেক্টিভিটি দিচ্ছে না, সব অপটিক্যাল ফাইবার দিয়ে দিচ্ছে। এর টেকনোলজিটা কিন্তু পুরোপুরি আলাদা। অপটিক্যাল ফাইবার কেবল সবসময় ও কিন্তু লাইট ওয়েভে ডেটা ট্রান্সফার হয়, লাইট মানে আলোর তরঙ্গে। কিন্তু আলোর তরঙ্গ তো তো কম্পিউটার তো বুঝতে পারবে না, তার কি করা হয়, সেই অপটিক্যাল ফাইবারের মধ্যে আমাদের ওএনইউ ডিভাইস থাকে। সেই ওএনইউ ডিভাইসটা কি করে, ওই ইলেকট্রিক্যাল যে যে সিগন্যালটা কি থাকে, লাইট সিগন্যালটাকে ও কনভার্ট করে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমরা অ্যাক্সেস করতে পারি। এই যে টপিক অপটিক্যাল ফাইবার লাইট ওয়েভে পাস হয়, গ্লাস গ্লাস ফাইবারে। তাই অনেক ধরনের একটা কোশ্চেন থাকে পরীক্ষার ক্ষেত্রে যে অপটিক্যাল ফাইবার, এখানে তোমাদের ওই যখন অফলাইন ক্লাস যখন শুরু হবে, আমি প্রত্যেকটা কেবল যদি পারি আমি এনে এনে দেখাবো, তোমাদের একটা ভালো লাগবে দেখতে, যে কেবলকে দেখতে কিরকম হয়, টাচ করে দেখতে পারো আর কি। সো অপটিক্যাল ফাইবার কেবলের ডেটা ট্রান্সফারের জন্য আমার কি টেকনোলজি ব্যবহার করা হয়, লাইট ওয়েভ। এই লাইট ওয়েভের মাধ্যমে আমরা কিন্তু অপটিক্যাল ফাইবারে ডেটা ট্রান্সফার করি। নর্মাল ডেটা ট্রান্সফার কিন্তু সেভাবে হয় না। অপটিক্যাল ফাইবারে যেভাবে ডেটা ট্রান্সফার হয়, আমার কাছে দেখি নেটওয়ার্কিং কোনো নোটস আছে কিনা, ছিল তো একটা সময় অনেক, তারপরে আমি হয়তো কম্পিউটারে আছে, দেখতে হবে একবার। নেটওয়ার্কিং, হুম, দাঁড়ান দেখছি একবার, হ্যাঁ, নেটওয়ার্কের নোটস পেলে আমার পড়াতে সুবিধা হতো। তোমাদের যদি যাদের কাছে বাংলা বই আছে আমাকে না করে করে পাঠিয়ে দিবে, তাহলে আমার পড়তে সুবিধা হবে, একটু স্ক্যান করে। আর আমি একটা ব্যাচকে বলেছি, সবাই মিলে যদি না পা পরে বলবো আমি,
সুন্দর করে স্ক্যান করে পাঠাবে যে কোনো বই থেকে, সুবিধা। আমি দেখছি নেটওয়ার্কে পাই কিনা। এখানে এখানে অনেক ডেটা আছে, প্রচুর ডেটা। কি নামে আছে সেটা পড়া খুব মুশকিল। আগের বার তো পড়িয়েছি না অনলাইনে অনেকদিন। এই যে একটা পাচ্ছি, দেখি। এটা কোশ্চেন আছে, প্রশ্ন বিচিত্রা। ইংলিশ আছে এখানে, ঠিক আছে, সেটা আমি দেখে নিচ্ছি। আমাকে কেউ একজন না, তোমাদের বাংলা হোক ইংলিশ হোক, আমাকে না পাঠিয়ে দেবে, স্ক্যান করে করে আস্তে আস্তে পাঠাবে, তাহলে আমাকে পড়াতে সুবিধা হবে। হ্যাঁ, নেটওয়ার্কিং প্রত্যেকটা। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। ইংলিশ ইংলিশ নোটসগুলো তো আমি দিয়ে দেবো। আমার শুধু টপিকগুলো দরকার, টপিকগুলো না পরপর তো আমার সবসময় খেয়াল থাকে না, টপিকগুলো হাতের সামনে থাকলে সুবিধা হয়, বুঝলে তো, তাহলে আমার পড়াতে সুবিধা হয় আর কি। যাক, সে অসুবিধা নেই। সো আস্তে আস্তে পাঠিয়ে রেখো, স্ক্যান করে করে। এই হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার, টুইস্ট ফাইবার মধ্যে ইউটিপি এসটিপি। এটা দুটো কেবেলকে আমার প্যাচ করে এই জোড়া দিয়ে লাগানো থাকে আর কি, টুইস্ট ফাইবার কেবেল। ওই টেলিফোন ওয়্যারিং এর ক্ষেত্রে খুব ব্যবহার করা হতো, এখন অতটা আমরা দেখতে পাই না। এখনো আছে, এর ব্যবহার হয়। ক্যাট ক্যাট কেবেল, কোয়েক্সিয়াল, কোনো টাইপ অফ কেবেলস আছে বিভিন্ন ধরনের। সো এটা গেলে হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবেল। তাছাড়া দেখবে যে আমার যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এবার কানেকশনগুলো কি হয়, কানেকশনগুলো ধরো আমাদের তো সবসময় কানেক্টিভিটি নাও থাকতে পারে, যে তার নাই থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমার মোবাইলে যখন আমরা কথা বলি সেখানে কি তার থাকে? তার থাকে না। তাহলে সেখানেও তো আমার নেট করছি, ডেটা ট্রান্সফার হচ্ছে, সবই হচ্ছে। সেটা কি করে পসিবল? তার জন্য আমাদের আরেকটা টাইপ অফ নেটওয়ার্কিং সিস্টেম আছে, সেটাকে বলে হচ্ছে আনগাইডেড মিডিয়া, যেখানে কোনো তারই থাকবে না, দেয়ার ইজ এ নো ওয়্যার। তাহলে কি লিখতে পারি? আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া। তার মধ্যে কারা কারা পড়ছে? মাইক্রোওয়েভ, যেটা মোবাইলে আমরা যে কথা বলি, মাইক্রোওয়েভ কমিউনিকেশন। দেখবে স্যাটেলাইট, স্যাটেলাইট কমিউনিকেশন, যেখানে ধরো আমার আর্থ অরবিটের মধ্যে কি থাকে, স্যাটেলাইট থাকে না? স্যাটেলাইট তো শুনেছো, যেমন ইন্ডিয়ার স্যাটেলাইট আছে, প্রত্যেক দেশের স্যাটেলাইট আছে। SATE, এটা পরীক্ষাতে কোশ্চেন আসবে কিন্তু, হ্যাঁ। স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, রেডিও ওয়েভ, এখানে কোনো তার নেই। তারপর দেখবে ওয়াইফাই, 5 নাম্বার লিখছি। ব্লুটুথ, 6 নম্বরে আরটা হচ্ছে ইনফ্রারেড। এই ইনফ্রারেড টেকনোলজিটা রিমোটে ব্যবহার করা হয়। ইন ইনফ্রারেড রিমোটে ব্যবহার করা হয় এই টেকনোলজিটা। মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, রেডিও ওয়েভ, ওয়াইফাই, ব্লুটুথ, আর হচ্ছে ইনফ্রারেড। তো এটা হচ্ছে প্রত্যেকটা আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া মানে হচ্ছে যেখানে আমার কোনো তার থাকবে না, দের ইজ এ নো ওয়্যার, নো ওয়্যার। এটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া কোনগুলো? যাদের তার থাকবে। তো অনেক সময় পরীক্ষা কিভাবে কোশ্চেন দেয়, অনেকভাবে এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে। বলতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আনগাইডেড মিডিয়া, হুইচ অফ দ্য ফলোইং ইজ আনগাইডেড মিডিয়া। আবার বলতে পারে অড মেন আউট, যেমন ধর একটা কোশ্চেন দিলে তোমাকে এভাবে বলছে, এখান থেকে করে দেখাচ্ছি আমি। বললো অড মেন আউট,
A number, Wi-Fi, B number, infrared, C number, OFC, D নাম্বার মাইক্রোওয়েভ। কোনটা হবে অ্যান্সার? আমাকে বলে এই যে মানে এই চারটা অপশনের মধ্যে অমিল কোনটা? অড মেন আউট মানে হচ্ছে অমিল শব্দটি। ভেরি গুড, ওএফসি, অপটিক্যাল ফাইবার কেবল। এটাকে আমরা কেন বলি? কারণ ওএফসিটা একমাত্র হচ্ছে এখানে গাইডেড মিডিয়া। বাদ বাকি যারা যারা এখানে আছে তারা প্রত্যেকটাই হচ্ছে কি মিডিয়া? আনগাইডেড মিডিয়া। সো দ্যাট ইজ দ্য মেন ইউজেস অফ গাইডেড এবং আনগাইডেড। এখান থেকে নানা ধরনের কোশ্চেন থাকতে পারে। আরেকটা ক্ষেত্রে আমি আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে অনেকগুলো টাইপের কমিউনিকেশন হয়, কমিউনিকেশন মোডস হয়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো সময় থাকে। যেমন ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো নিয়ে আমি ডিসকাস করছি। হুম, এটা তোমরা ভালো মতন করবে কিন্তু। যারা ধরো ঠিক মতো নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে বা শুনতে পারছো না, তারা আজকে আমার অবধি অবশ্যই এই রেকর্ডিং ক্লাসটা ভালো মতন এরকম কেটে 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 একটু দেখে নিও, যেখানে যে তোমাদের আটকে যাবে বা বুঝতে পারছো না। এবার আমি আজকে এটা করার আগে, তার আগে আমি একটু নেটওয়ার্কিং এর আরেকটা জিনিস ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে সিগন্যালিং। সিগন্যাল, নেটওয়ার্ক সিগন্যাল কিরকম? যে সিগন্যালকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সিগন্যাল একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর সেকেন্ড হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ বা ডিজিটাল, এই দুটো সিগন্যালকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোথায় দেখি? বেশিরভাগ আমরা এই দুটো সিগন্যালের সঙ্গে উই আর মোস্ট অফ, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ফ্যামিলিয়ার। যেমন দেখবে অ্যানালগ সিগন্যালটা যদি কারো হার্টে ইসিজি করা হয়, তখন দেখবে এ ধরনের একটা কার্ভ কিন্তু এভাবে ওঠে, নেমে যায়, আবার উঠছে, আবার উঠছে, আবার নামছে। এই ধরনের যে সিগন্যালটা হয়, এই সিগন্যালটাকে আমরা বলছি কন্টিনিউয়াস সিগন্যাল, কন্টিনিউয়াস চলবে। তো এই ধরনের সিগন্যালকে আমরা বলবো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যালটা কম্পিউটারের বিভিন্ন ক্ষেত্রে আগে একটা সময় অ্যানালগ বিভিন্ন ধরনের এম রেডিও ছিল, অ্যাম্পলিটিউড মডুলেশনের বিভিন্ন রেডিও ছিল। সেগুলো এখন মার্কেটে আস্তে আস্তে অনেকটা উঠে গেছেই বললে হয়। তখন রেডিওগুলো এরকম অ্যানালগ সিগন্যালের রেডিও ছিল, তারপর আস্তে আস্তে এফএম রেডিও এলো। তো এই সিগন্যালটাকে হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালে যদি আমাকে ছবি বলে কোনটা আঁকলে বেটার হবে, সেটা আমি এখান থেকে এটা করে দেখাচ্ছি। অ্যানালগ সিগন্যাল দেখো এখান থেকে, অ্যানালগ সিগন্যাল, এই সিগন্যালটাকে এই দেখো, এই যে সিগন্যালটা না, এই যে অ্যাম্পলিটিউড আর টাইম ঠিক এভাবে আঁকবে। একটা এরকম একটা অ্যারো দেবে, ঠিক এভাবে করে একে এভাবে তুলবে, মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। সো অ্যানালগ সিগন্যালটা আমি একে দিচ্ছি, তোমরা ভালো মতন খাতায় নোটস করে নেবে। আমি ডেফিনেশন সব বাংলা বই আছে, ইংলিশ বইটা আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। ইংলিশের নোটস সব দিয়ে দেবো। অ্যানালগ সিগন্যাল কোথায় রাখলাম? আমি এঁকে দিচ্ছি অ্যানালগ সিগন্যালটা। আজকে অনেকেই ক্লাসে আসেনি, জয়েন করেনি কেউ। এভাবে করবে, প্রথমে একটা এরকম অ্যারো দেবে, অ্যারো দিয়ে দাগ দিলে, দাগ দিয়ে যে সিগন্যালটা এই ফল করবে, আবার উঠছে, আবার যাচ্ছে, আবার উঠছে, এই ধরনের যে সিগন্যালটা হয়,
হ্যাঁ, এটা এইদিকে গ্রাফের এটাকে বলবে টাইম, এই অ্যারোর দিকটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, আর ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে ডিজিটাল সিগন্যাল কোনটাকে বলছি? ডিজিটাল সিগন্যালটা হচ্ছে যে সিগন্যালগুলো, ধরো এরকম সিগন্যাল আছে, ধরো আমার 1 0 0 1 1 0, এই বাইনারি নাম্বার আছে। ডিজিটাল মানে হচ্ছে এটা এরকম করে যাবে, 1 0 মানে লো এর দিকে, আবার 1 1 মানে যে হাই গেল, এই হচ্ছে লো। সো এই ধরনের যে সিগন্যালটা হয়, এই সিগন্যালটাকে ওই একই রকম ব্যাপার, এই সিগন্যালগুলোকে এদিকটাকে আমি বলছি হচ্ছে টাইম, আর এই অ্যারোর দিকটাকে আমরা বলছি হচ্ছে অ্যামপ্লিটিউড। 1 0 0 1, তাহলে এটা হচ্ছে আমার ডিজিটাল সিগন্যাল। দিস ইজ এ ডিজিটাল। সো ডিজিটাল সিগন্যাল সবসময় তার মধ্যে প্রমিনেন্সি, তার যে সাউন্ড কোয়ালিটি, সব কিছুই ডিজিটাল সিগন্যালে একদম ডিস্টিং পয়েন্ট লেভেল থেকে ওটাকে এক্সিকিউট করতে হবে, ডিস্টিং পয়েন্ট থেকে 1 0 0 1 1 0 এরকম থাকছে আর কি। সো এটাকে আমরা কি বলছি? ডিজিটাল সিগন্যাল, এটাকে বলছি অ্যামপ্লিটিউড, হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো সিগন্যাল টাইপটা ভালো মতন পড়বে। আর তাছাড়া আমাদের কিছু কমিউনিকেশন মিডিয়াম আছে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের মিডিয়ামগুলোকেও ঠিকঠাক করে পড়তে হবে, প্রত্যেকটা নেটওয়ার্কিং মধ্যে আছে। আমাকে বেটার হচ্ছে আমাকে পাঠিয়ে দেবে পুরো যা যা হয়েছে, কম্বিনেশন ছেড়ে দাও, নেটওয়ার্কিংয়ে পুরো নোটস লাগবে। নোটসটা আমাকে বইয়ের কিছু, কারণ আমি তো বই নিয়ে আসিনি, কারণ আমি এখানে জাস্ট ল্যাপটপটা নিয়ে চলে এসেছি আর কি, বইটা নিয়ে আসিনি। তো আমাকে স্ক্যান করে পাঠাবে, যেই পাঠাবে না স্ক্যান করে পাঠাবে, তো আমাদের সুবিধা হবে। আমাকে একটু বলো তো যে নেটওয়ার্কিংয়ে যে কোনো কেউ একজন এখন একটু বাংলা বই বা কোথাও একটা ছবি তুলে পাঠাও তো, ওই ইন্ট্রোডাকশন পার্টটার আমি একটু দেখি কি আছে নেটওয়ার্ক, যে কোনো বই থেকে, ইংলিশ হোক বাংলা হোক, যে কোনো একজন পাঠাও। হুম, বা আমাকে বলো কি আছে, মুখে বললেও হবে, নেটওয়ার্কিংটার থেকে বলো কি কি আছে, পরপর পরপর বলো একটু। আচ্ছা বলছি, অ্যামপ্লিটিউডটা হচ্ছে এই জিনিসটাকে অ্যামপ্লিটিউড বলছি, অ্যামপ্লিটিউড হচ্ছে এই পিক। আচ্ছা বর্ষা পাঠিয়েছে, ওকে দেখছি। অ্যামপ্লিটিউড হচ্ছে এই লেভেলটাকে অ্যামপ্লিটিউড বলছে, পিক পয়েন্টটাকে, এই পিকটাকে, বুঝতে পারো তো? অ্যামপ্লিটিউড পয়েন্টটাকে বলছে, হ্যাঁ। হ্যাঁ, 1 0 0 হচ্ছে ডিজিটাল সিগন্যাল না, যদি 1 হয় তাহলে হাই হবে। আমি ভেঙে বলি তোমাকে, তাহলে এরকম আছে, ধরো একটা সিগন্যাল আছে 1 1 0 0 1, তাহলে 1 হলে কি হবে? এই যে 1 মানে হচ্ছে হাই, এই যে হাই হচ্ছে, এটা লো, এটা হচ্ছে হাই, এভাবে করতে পারি। 1 মানে হাই আর 0 মিনস লো। ধরো বর্ষা পাঠিয়েছে না, দেখে নিচ্ছে কতটা। হ্যাঁ, এটা দেখেছি আমি, নেটওয়ার্কের গুরুত্ব কি আছে দেখেছি। তুমি আমাকে ইন্ট্রোডাকশন পার্টটা, বইয়ের যে সূচিপত্র আছে না, ওখান থেকে শুধু একটা ছবি তুলে পাঠাও, ওটা বেটার হবে। ঠিক আছে। কৌস্তব কি বই কিনেছো? দেবপ্রভা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, কেটে যাচ্ছে বারে। তুমি কি করবে, তুমি ওই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে ভালো মতন, না বুঝতে আমি বলবে আমাকে, ঠিক আছে? সে নেটওয়ার্ক অসুবিধা হতেই পারে, এখানে কিছু করার নেই। এই যে এটা আমি বলবো, দেখো যে মোডস অফ কমিউনিকেশন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, আমি বলে দিচ্ছি একবার। মোডস অফ কমিউনিকেশন, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে।
অত্রির খবর কি? অত্রির কোনো খবর আছে? মোডস অফ কমিউনিকেশনকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিমপ্লেক্স, ২ হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর ৩ হলো ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, এটা মোডস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টে আমি জাস্ট কিভাবে ডেটাটাকে ট্রান্সফার করবো। তা সিমপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যদি বলি, এটা ডেফিনেশন পরে সবাই ডাক বা মার্কিং করে ভালো মতো বুঝিয়ে দেবো। সিমপ্লেক্স হচ্ছে এই জিনিসটা, আমি পুরো ডায়াগ্রাম থেকে বোঝাচ্ছি। একটা সেন্ডার কম্পিউটার থাকবে, এস ফর এখানে সেন্ডার, সিমপ্লেক্স বলছি, হ্যাঁ, ১ নাম্বারটা। আর তার সঙ্গে থাকবে হচ্ছে রিসিভার। সেন্ডার কি করবে? রিসিভারে ডেটা ট্রান্সফার করবে। এই ট্রান্সফার করলো সেন্ডার থেকে রিসিভার। তার মানে কি, সেন্ডার থেকে রিসিভারের দিকে গেল। ছবিটা কিন্তু এভাবে আঁকবে, বইয়ে যেভাবে আঁকো, আমি যেভাবে আঁকছি এভাবে আঁকবে। সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটাটা জাস্ট ট্রান্সফার হলো, সেন্ডার টু রিসিভার। এ ধরনের কমিউনিকেশনকে, যাকে বাংলায় আমরা বলি একমুখী, বাংলায় একে বলা হয় একমুখী। সেন্ডার থেকে রিসিভার কোথায় বেসিক্যালি ব্যবহৃত হয়? দেখবে কম্পিউটার টু প্রিন্টার, এই ধরনের কমিউনিকেশন। আমি যদি এক্সাম্পল বলি, বলবো কম্পিউটার টু